হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যেটা পড়বো বা জানবো সেটা হচ্ছে কি বিএড ফার্স্ট সেমিস্টারে যেটা আমরা গত ক্লাসে জেনেছিলাম কন্টেম্পোরারি ইন্ডিয়ান এডুকেশন, অর্থাৎ কোর্স 2 এর যে পার্টটা রয়েছে কন্টেম্পোরারি অ্যান্ড ইন্ডিয়ান এডুকেশন। তো কন্টেম্পোরারি ইন্ডিয়ান এডুকেশনের মধ্যে দুটো হাব রয়েছে। দুটো হাফের মধ্যে ফার্স্ট হাফ 50 নম্বর, সেকেন্ড হাফ 50 নম্বর। ফার্স্ট হাফ 50 নম্বরের মধ্যে আমরা 35 নম্বরের থিওরি এক্সাম দেব, আর 15 নম্বর হচ্ছে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট। ঠিক তেমনি কোর্স 2 এর সেকেন্ড হাফ অর্থাৎ যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি পলিসি ফ্রেমওয়ার্ক ফর এডুকেশন ইন ইন্ডিয়া। এই পলিসি ফ্রেমওয়ার্ক ফর এডুকেশন ইন ইন্ডিয়া এই সেকেন্ড হাফটাও আমরা কি করব 50 নম্বরের থিওরি এক্সাম দেব 35 নম্বর, আর 15 নম্বর দেব ইন্টারনাল অ্যাসাইনমেন্ট। এবার আসছি আমরা আগের ক্লাসে যেটা পড়েছিলাম কন্টেম্পোরারি এই ইস্যু অফ এডুকেশন, এটা ছিল পলিসি ফ্রেমওয়ার্ক এডুকেশনের একটি পার্ট অর্থাৎ ইউনিট 1। সেই ইউনিট 1 এর কন্টেম্পোরারি ইস্যু অর্থাৎ সাম্প্রদায়িক শিক্ষা, সাম্প্রদায়িক বিষয়সমূহ, তার মধ্যে প্রথম আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কি আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্ব। বেকারত্ব তোমরা আগের ক্লাসে খুব ভালোভাবে এটা শুনেছ বা দেখেছ। তো সেটা আমরা সেই বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট সম্বন্ধে বিস্তারিত এখন আর যাচ্ছি না, তার পরবর্তী পার্টে যাব। তো আনএমপ্লয়মেন্টে যেটা বলেছিলাম একটি যোগ্যতম ব্যক্তি ইচ্ছা, সামর্থ্য, চাহিদা থাকা সত্ত্বেও সে কি হচ্ছে বেকারত্ব লাভ করেছে, বেকারত্ব জীবন অতিবাহিত করছে। তো সেই বেকারত্ব যখন সে কন্ডিশনটা অবস্থার মধ্যে থাকছে, তাহলে কি হচ্ছে তার মধ্যে একটা কি এমন একটা সামাজিক অবস্থা তৈরি হচ্ছে যে সামাজিক অবস্থার মধ্যে তার জীবন ধারণের জন্য প্রাথমিক যে ন্যূনতম মৌলিক চাহিদাগুলি রয়েছে, প্রাথমিক ন্যূনতম মৌলিক চাহিদাগুলি, ন্যূনতম মৌলিক চাহিদাগুলি বলতে ন্যূনতম মৌলিক চাহিদাগুলি বলতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটি কিন্তু আমাদের খুবই প্রয়োজন। তো এই খাদ্য, বস্ত্র, বাসস্থান একজন বেকার যুবকের বা বেকার ব্যক্তির পক্ষে যখন এটা উপার্জন করা সম্ভব হচ্ছে না, সে তখন কি হচ্ছে, কি অবস্থায় ভুগতে পারে, সেটা হচ্ছে দারিদ্রতা লাভ করবে। তাই আজকে আমরা যেটা পড়ব বেকারত্বের ফলে কি আসবে, দারিদ্রতা। আবার দারিদ্রতা থাকলে সে কি অবস্থায় ভুগবে, তার নিত্য নৈমিত্তিক জীবন ধারণের জন্য সেই পরপর একটা স্থান থেকে আর একটা স্থানে অর্থাৎ পরপর জীবনটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তার জন্য প্রয়োজন কি এই খাদ্য, বস্ত্র, বাসস্থান, অর্থ, সম্পদ ইত্যাদি বহু প্রয়োজন। সেইগুলি কিন্তু সম্ভব হয়ে উঠছে না তার পক্ষে, তখন সে বেকারত্বে লাভ করছে। তাই আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি পভার্টি, অর্থাৎ দারিদ্রতা। দারিদ্রতা আজকে আমরা পড়ব। দারিদ্রতা হচ্ছে এমন একটা সামাজিক অবস্থা যার ফলে কি হচ্ছে সমাজের একটি অংশের মানুষ জীবন ধারণের জন্য ন্যূনতম মৌলিক চাহিদাগুলি কি করছে, পূরণ করতে পারে। জীবন ধারণের জন্য সমাজের ন্যূনতম মৌলিক চাহিদাগুলি পূরণ করতে পারে। এই স্তরের মানুষগুলো কি হচ্ছে, এই স্তরের মানুষগুলো কি হচ্ছে সর্বোচ্চ
সর্বোচ্চ থেকে সর্বনিম্ন একবারে নিচু স্তরে থাকে, নিচু স্তরে অবস্থান করে। এই নিচু স্তরে অবস্থান করার ফলে কি হচ্ছে, এরা সমাজের মধ্যে একটা শ্রেণী, যাকে আমরা কি বলবো, দরিদ্র বলবো। তাহলে দরিদ্র যখন তার নামকরণ করছি, যে দরিদ্র সে সবসময় কি দরিদ্র থাকবে? তাহলে তার দারিদ্রতা থেকে দারিদ্রতা নিবারণের জন্য তো উপযুক্ত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন। সেই উপযুক্ত ব্যবস্থা কিন্তু পরিকাঠামো কিন্তু তৈরি করার জন্য বিভিন্ন রকম প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করতে হবে। এবার বলি, এই দরিদ্র কারা? সমাজের একটি শ্রেণী মানুষ সবসময় এই দারিদ্রতার পিছনে অবস্থান করে থাকে। কিরকম? একজনের যা আছে আর একজনের যা নেই, এই যে ডিফারেন্সটা আমরা তৈরি করে নিই, কি বললাম, একজনের যা থাকা উচিত এবং একজনের যা আছে প্রয়োজনের তুলনায় অনেক বেশি, এই যে দুজনের মধ্যে যে একটা, দুইয়ের মধ্যে একটা কি হচ্ছে, বৈষম্য তৈরি হয়েছে। এই বৈষম্যটা এমন একটা অবস্থা সৃষ্টি করছে, তাকে আমরা কি বলবো, দারিদ্র। তাহলে বুঝতে পারলাম কি বলতে চাইলাম? একজনের যা আছে আর একজনের যা থাকা উচিত, এই যে একটা বৈষম্য, এই বৈষম্যটার অবস্থাটাকে বলছি, কি বলছি, তাকে বলছি দারিদ্র। আমরা দেখেছি সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে। সমাজে বিভিন্ন শ্রেণীর মধ্যে সাধারণ, তপশিলি, জাতি, উপজাতি, অর্থাৎ সাধারণ একটা পর্যায়ে, সাধারণের মধ্যেও দরিদ্র থাকতে পারে, আর কি সর্বোচ্চ নিম্ন একবারে যারা তপশিলি, জাতি, উপজাতি, এসসি, এসটি, এই দলিত শ্রেণীর মানুষদেরকে আমরা সবচেয়ে চিহ্নিত করে নিয়েছি যে এরা খুবই দারিদ্রপীড়িত ব্যক্তি। তো এই দারিদ্র পীড়িত অবস্থায় যারা রয়েছে, তাদেরকে আমরা কি করব, একটা দুটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি চরম দারিদ্র, চরম দারিদ্র। দারিদ্রকে আমরা দুটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি চরম দারিদ্র, আর একটি হচ্ছে কি আপেক্ষিক দারিদ্র। আপেক্ষিক চরম দারিদ্র আর আপেক্ষিক দারিদ্র। চরম দারিদ্র কাকে বলবো? বলছে চরম দারিদ্র বলছে কোন দেশের জনসাধারণের উপার্জন এত কম যে, কোন দেশের জনসাধারণের উপার্জন এতটাই কম যে ন্যূনতম পরিমাণ খাদ্য, শস্য, ডাল, দুধ ইত্যাদি তারা গ্রহণ করতে পারে না। চরম মানে একবারে পরম এইরকম অবস্থা, অর্থাৎ যা একবারে দিন আনে দিন যায়, আজ আনলাম আজ খেলাম, আজ কিছু উপার্জন করলাম, আজকে খাদ্য গ্রহণ করতে পারলাম। তো সেই অবস্থাটা হচ্ছে কি চরম, যেদিন পারলাম না সেদিন অভুক্ত অবস্থায় কাটালাম। তো চরম দারিদ্র হচ্ছে এটাই যে ন্যূনতম খাদ্যশস্য, ডাল, দুধ ইত্যাদি জীবন ধারণের জন্য যে একবারে গ্রহণ করতে পারে না, তাকে বলবো অ্যাবসোলিউট পভার্টি, অর্থাৎ চরম দারিদ্র। আর আপেক্ষিক দারিদ্র কি?
আপেক্ষিকটা হচ্ছে কি রিলেটিভ পভার্টি, একজনের তুলনায় আরেকজন, এক শ্রেণীর লোকের আয়ের থেকে অন্য আরেক শ্রেণীর লোকের আয়টা যখন কম হয় তখন কি হচ্ছে, তারা কি হচ্ছে অপেক্ষাকৃত একটা তার থেকে আমি, আমার থেকে সে, এই যে তুলনা, এটাকে বলছি আপেক্ষিক। তাহলে আপেক্ষিকটা বুঝতে পারলে কি বললাম? আপেক্ষিকটা হচ্ছে কি একজনের আয় থেকে অন্য জনের আয় যখন তাদের মধ্যে যে একটা ডিফারেন্স তৈরি হচ্ছে, একজনের থেকে আরেকজনের কম, একজনের থেকে আরেকজনের বেশি, যার কম সেই হচ্ছে আপেক্ষিক দারিদ্রতার মধ্যে পড়ে। তবে এটা কিন্তু উন্নত দেশগুলির থেকে আমাদের দেশে কিন্তু এই গণদারিদ্রটা বেশি দেখা যায়। তাই এই আপেক্ষিক দারিদ্রতা কিন্তু আমাদের দেশে বেশি প্রভাব সৃষ্টি করেছে। তো এই আপেক্ষিক দারিদ্র আর চরম দারিদ্র কন্ডিশনটা এমন অবস্থায় পৌঁছে যায় যার ফলে সে কি করতে পারে, একটা সময় সে বেকার। এই দারিদ্র আর বেকারত্ব আমরা দেখো, তোমাদেরকে বলি, আমরা যখন প্রথম শুরু করছিলাম বেকারত্ব থেকে এলো দারিদ্র থেকে আবার আসবো আমরা কি পপুলেশন এক্সপ্লোরেশন। দারিদ্র আর বেকারত্ব এই দুটি একই মুদ্রা দুটো দিক, অর্থাৎ একে অপরের পরিপূরক। একজন আরেকজনের সঙ্গে খুবই অঙ্গাঙ্গিভাবে একে অপরের সঙ্গে জড়িত, একে অপরের পরিপূরক। দারিদ্র থাকলে বেকারত্ব আসবে, বেকারত্ব থাকলে দারিদ্র অবস্থা আসবে। এবার এই দারিদ্র যে আমরা এখানে তো এই যে টাইপসটা বললাম, দুই প্রকার টাইপস, চরম দারিদ্র, আপেক্ষিক দারিদ্র। এখানে প্রশ্ন একটা আসে যেটা হচ্ছে কি দারিদ্রের অপরিহার্য উপাদান। প্রশ্নটা হচ্ছে কি দারিদ্রের অপরিহার্য উপাদান। অপরিহার্য উপাদানটা কি? ফার্স্ট যেটা হচ্ছে কি জীবন ধারণের জন্য ন্যূনতম খাদ্য ও বাসস্থান। অপরিহার্য উপাদান আমরা প্রথমে বলতে পারি যে আমরা জীবনটাকে যে ধরে রাখতে পারবো বা চালিয়ে যেতে পারবো, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, তার জন্য কি খাদ্য না গ্রহণ করলে জীবনটা বেঁচে থাকতে পারবে না। তার জন্য জীবন রক্ষার জন্য কি ন্যূনতম খাদ্য ও বাসস্থানের প্রয়োজন। জীবন রক্ষার জন্য ন্যূনতম খাদ্য ও বাসস্থান। নেক্সট আসছে কি রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য রক্ষার জন্য কি সুষম আহার। রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য রক্ষার জন্য সুষম আহার। তাহলে প্রথমে আমরা জানলাম কি অপরিহার্য উপাদানের মধ্যে জীবন রক্ষার জন্য ন্যূনতম খাদ্য ও বাসস্থান। নেক্সট এলাম রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য রক্ষার জন্য সুষম আহার। সর্বোপরি শেষ যে উপাদানটা হচ্ছে কি সুস্থভাবে জীবন ধারণের জন্য খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য রক্ষা ও শিক্ষার ব্যবস্থা। দেখো খাদ্য
বাসস্থান, শরীরকে বাঁচিয়ে বা টিকিয়ে রাখতে গেলে সুষম আহার প্রয়োজন, রোগ প্রতিরোধক খাদ্য, খাদ্যের অপরিহার্য উপাদানগুলো তোমরা জানো, পুষ্টি, ভিটামিন, খনিজ লবণ, জল, কার্বোহাইড্রেট, ফ্যাট ইত্যাদি ইত্যাদি সব রয়েছে। তো সেই সুষম আহার জীবন ধারণের জন্য প্রয়োজন। তারপরে আসছে কি আমাদের, যেটা হচ্ছে কি শিক্ষা। শিক্ষাটা যদি না থাকে, অর্থাৎ শিক্ষা গ্রহণ কেন প্রয়োজন? কুসংস্কারাচ্ছন্ন অবস্থা, সামাজিক এক কুসংস্কারাচ্ছন্ন অবস্থা কিরকম? শিক্ষা যদি না থাকে তাহলে কি হচ্ছে, পপুলেশন এক্সপ্লোশন, অর্থাৎ একটি পরিবারে দুটি বা দুইয়ের অধিক, কত, 3 বা 4, সরকার থেকে একটা কর্মসূচি নিয়েছিল যে কি, হাম দো হামারা দো, অর্থাৎ পিতামাতা আর দুটি সন্তান, ছেলে মেয়ে, মেয়ে মেয়ে বা ছেলে ছেলে, তাহলে দুটি সন্তান আর দুজন তাদের পিতামাতা দুটি সন্তান। তাহলে এই যদি সংখ্যার মধ্যে যদি আমরা যখন এটাকে ক্রস করে যাব, অর্থাৎ যদি আমাদের মধ্যে যদি শিক্ষা না থাকে, তাহলে কি হচ্ছে, সন্তান যদি যখন আসবে, সন্তান যখন পরপর যখন জনসংখ্যা গ্রোথ, অর্থাৎ জনসংখ্যা বাড়বে, তখন কি হবে, সেই অঞ্চল, সেই গ্রাম বা সেই অঞ্চল তখন কি হচ্ছে, দারিদ্র পীড়িত অবস্থার মধ্যে। কেন? অর্থাৎ উপার্জনের জন্য তাদের কি হবে, সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। খাদ্যশস্য উৎপাদনের জন্য কি প্রয়োজন? জমি প্রয়োজন। সেই জমি দিতে গেলে যার পক্ষে সম্ভব, অর্থাৎ যার জমি আছে সেই উপার্জন করার জন্য চাষ করতে পারবে, কিন্তু যার নেই, তার যদি পরিবারের লোক সংখ্যা যদি বেশি হয়, অর্থাৎ সন্তান বাড়ছে, লোক সংখ্যাও বাড়ছে, আর লোক সংখ্যা বাড়ার ফলে কি হচ্ছে, সেখানে খাদ্যশস্যের অভাব দেখা দিচ্ছে। তাই সেখানে কিন্তু শিক্ষার প্রয়োজন। তাই কুসংস্কারকে এড়াতে হবে, যে লোক সংখ্যা বাড়ছে মানে যে আমার পরিবার বৃদ্ধি হচ্ছে, আমরা অনেক উন্নত, অনেক কিছু ব্যাপার, সেসব কিছু। এইটা বাড়ার ফলে কি হবে, সেই অবস্থাটা আসবে, বেকারত্বের অবস্থা আসতে পারে, দারিদ্রতা আসবে, পপুলেশন এক্সপ্লোশন হলে জনসংখ্যা বৃদ্ধি পাবে, তার ফলে কি হবে, সেই অঞ্চল বা সেই জেলা বা সেই রাজ্য বা সেই দেশ চরম দারিদ্রতার মধ্যে, বেকারত্বের অভাবে ভুগতে থাকে। তাই নেক্সট সর্বশ্রেষ্ঠ পয়েন্টটা হচ্ছে কি, খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য রক্ষা। খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য রক্ষা। খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য রক্ষা ও শিক্ষার ব্যবস্থা। হয়েছে, এটা হচ্ছে কি আমাদের খাদ্য দারিদ্রতার অপরিহার্য উপায়। এরপরে যেটা হচ্ছে, দারিদ্রের মাত্রা কি কি রয়েছে, প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। দারিদ্রের মাত্রা, এটা তোমরা দেখে নিয়েছো। এবার আসছি আমরা কি, দারিদ্রের মাত্রা। মাত্রাগুলো কি? দারিদ্রের মাত্রার প্রথম হচ্ছে কি, প্রথম যেটা হচ্ছে কি, জীবনযাত্রার কৌশলের অভাব। জীবনযাত্রা কৌশলের অভাব। ফার্স্ট যেটা বললাম, জীবনযাত্রার কৌশলের অভাব। আমি কেমন ভাবে জীবনযাপন করব, তার একটা পরিকল্পনা তো নয়। পরিকল্পনা, অবশ্যই পরিকল্পনা প্রয়োজন। তার জন্য কিভাবে উপার্জন করব, কর্মে নিযুক্ত, কর্ম
হীন ব্যক্তি কখনোই উপার্জনশীল হয়। কর্মনিযুক্ত ব্যক্তি অর্থাৎ স্বনিযুক্তি, নিজেকে যদি আমি কর্মের মধ্যে নিয়োজিত করতে পারি তবে কিন্তু উপার্জনে সক্ষম হব। আর উপার্জনে সক্ষম মানে আমি আমার জীবনযাপনের কৌশল, অর্থাৎ আমি কেমনভাবে জীবনযাপন করব। আমার উপার্জন বেশি, আমি একটু ন্যূনতম থেকে একটু ভালো জীবনযাপন করতে পারি। আর আমার উপার্জন যদি না থাকে আমি কেমনভাবে জীবনযাপন করব? সংকীর্ণ জীবনযাপন, লিমিটেশন থাকবে, সীমাবদ্ধতা থাকবে, এলোমেলোভাবে জীবনযাপন করতে পারবো না। আর এলোমেলোভাবে জীবনযাপন করলে আমার মধ্যে সবসময় অভাব 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 এইরকম একটা দুঃখ দারিদ্র পীড়িত অবস্থা সৃষ্টি হবে। আর এই অবস্থাকে কাটানোর জন্য বা দূরীকরণের জন্য আমাদের কি করতে হবে? জীবনযাত্রার কৌশলটাকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন আনতে হবে। তারপর নেক্সট আসবো কি, যদি আসে সম্পদ আহরণে অসমর্থ। সম্পদ আহরণে অসমর্থ। অসমর্থ বলতে সম্পদ কি কি হতে পারে? অর্থ, জমি, এই যে সম্পদ, এগুলো আমাদের পক্ষে কি হচ্ছে, সবার জন্য কিন্তু থাকে না, কিন্তু আমাদেরকে ক্রমে ক্রমে উপার্জনের মধ্যে থেকে কর্মে নিযুক্ত থেকে এগুলো কি করতে হয়? উপার্জন করে আমাকে আমাদের সম্পদটাকে বাড়াতে হবে, ধীরে 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 সম্পদটাকে গোছাতে হবে। এইটা যদি আমি অসমর্থ হই তাহলে আমার কিন্তু দারিদ্রতা থাকবে। বুঝতে পারছি কি ব্যাপার? তাহলে অর্থ, জমি, ঋণ, আমি আমার জীবনযাত্রার কৌশলটাকে পরিবর্তন করতে পারলাম না, আমি এলোমেলোভাবে ব্যাপকভাবে জীবনযাপন উচ্ছৃঙ্খল এমনভাবে জীবনযাপন করছি, যার জন্য কি হচ্ছে, এদিকে আমি উপার্জন করছি না, তারপরে কি হচ্ছে, একটার পর একটা ঋণ নিচ্ছি। ঋণের দায়ে অনেক কৃষক, শ্রমিক, কিছু পরিবার শেষ হয়ে যাচ্ছে। একটা সময় তাদেরকে আমরা সমাজে একবারে নিম্ন স্তরে ফেলে দিই, যে একবারে দুঃখ দারিদ্র পীড়িত অবস্থায় আছে। তাকে কিন্তু সেই সামাজিক অবস্থা থেকে তাকে কিন্তু তুলে আনার দায়িত্ব কিন্তু সামাজিক যেসব সোশ্যাল ওয়ার্কার, যেসব সরকারি কর্মসূচি গ্রহণ করা আছে সেখান থেকে তাকে তুলে আনতে হবে, বোঝাতে হবে, এই কাজটা করতে হবে, এটা করতে হবে, ওটা না করলে নয়, এইভাবে তাকে বুঝিয়ে কিন্তু তার দারিদ্রতা থেকে তাকে কাটিয়ে ভালো একটা কন্ডিশনের মধ্যে আনাতে হবে। সম্পদটা যদি সে আহরণ করতে পারে তবে কিন্তু তার দারিদ্রতা মোচন। তারপরে আসছে কি, নিরাপত্তার অভাববোধ অর্থাৎ হতাশা। নিরাপত্তার অভাববোধ, হতাশা, সবসময় একটা হতাশা নেই, আমার এটা হলো না, ওটা হলো না, আমি চেষ্টা করেছি হলো না তো কি হয়েছে, আমি নেক্সট টাইম আবার চেষ্টা করব। আমরা রবার্ট বোসের একটা ইংলিশে পড়েছিলাম, পঞ্চম ষষ্ঠ আগে, অনেক আগে ছিল, বারবার চেষ্টা করেও সে তার ফেলিওর হচ্ছে, বারবার চেষ্টা করছে, বারবার ফেলিওর হচ্ছে, তারপরে সর্বশেষ সে তার সফলতা অর্জন করতে পেরেছে। তাহলে সেই সফলতার অর্জনের জায়গাটা হচ্ছে কি, মনের মধ্যে একটা জোর, সেই জোশ থাকতে হবে। আমি হতাশা নিয়ে যদি ভেঙে বসে থাকি, আমার হলো না, তাহলে কিন্তু সবসময় সেই ডিপ্রেশন নিয়েই থাকতে হবে। তাহলে এটাকে কিন্তু কাটিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এটা যদি আমি না কাটাতে পারি তাহলে আমি সবসময় অভুক্ত অবস্থায় দৈনন্দিন পীড়িত যারা কন্ডিশন জীবনযাপন করছে তাদের মতোই জীবনযাপন। তাহলে নেক্সট আসছে, আমরা কি করছি, নিরাপত্তার অভাববোধ,
ও হতাশা। নিরাপত্তার অভাববোধ ও হতাশা, এটাকে আমাদের কাটিয়ে উঠতে হবে। দারিদ্র্যের মাত্রার মধ্যে এটা কিন্তু 3 নম্বর পয়েন্ট বলে যে এর গুরুত্ব কম তা নয়, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সর্বোপরি শেষ যেটা বলছি কি, সম্পদের অভাবজনিত কারণে অন্যদের সঙ্গে সামাজিক সম্পর্ক রাখার অক্ষমতা। কিরকম এটা একটু আমরা বুঝে নেব। সম্পদের অভাবজনিত কারণ, আমার কাছে জমি নেই, অর্থ নেই, আমি চাষ করতে পারছি না, আমি আমার পরিবারকে পাশে দাঁড়াতে পারছি না, পরিবারের সঙ্গে থেকে দূরত্ব বেড়ে যাচ্ছে, সবসময় অভাব অনটনের মধ্যে জীবনযাপন করা, যার জন্য এই অভাবজনিত কারণের ফলে সামাজিক দিক থেকে দূরত্ব বেড়ে যাচ্ছে। এই দূরত্বটাকে এই দূরত্ব মানে কি, একটা সম্পর্ক থেকে কি হচ্ছে, অক্ষমতা সৃষ্টি হচ্ছে। আর এটাকে কাটানোর জন্য কি করতে হবে, আমাকে কিন্তু নিজেকে নিযুক্ত হতে হবে কর্ম, স্বনিযুক্তি। আর কর্মে নিযুক্ত হলেই তবে কিন্তু আমার কাছে অর্থ নেই, জমি নেই, আমি ভাত চাষ করব। যারা জমি আছে, তাদের কাছে অর্থ রয়েছে, তাদের কাছ থেকে সাহায্য নেব। এখন সরকারের বিভিন্ন রকম ঋণ দেয় ব্যবস্থা করেছে, সেখান থেকে আমি নেব, বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণ করার চেষ্টা করব। তারপরে এই চেষ্টাটা চালু, না হলে কি হবে, একটা সময় আমাকে কিন্তু দূরবীন দিয়ে দেখতে হবে, আমি সমাজের এক কোণে চলে যাব, আমি সামাজিক দূরত্ব, আমার সঙ্গে ডিস্টেন্স তৈরি হয়ে যাবে, একটা আমার থেকে ওর একটা ডিস্টেন্স হয়ে যাবে। এই যে দূরত্ব বেড়ে যাচ্ছে মানে কি, তার আছে আমার নেই, তার জন্য আমি কি করব, আমি নিজেকে সবসময় লুকিয়ে রাখবো, তার সামনে আসতে পারবো, সমাজের সামনে আসতে পারবো, অভাব আছে। তার জন্য কি সর্ববিশেষ পয়েন্টটা কি হচ্ছে কি, যে সম্পর্ক, সামাজিক সম্পর্ক রাখার অক্ষমতা, সম্পর্ক রাখার অক্ষমতা। তাহলে আমরা দারিদ্র্যের মাত্রাগুলি জানলাম। ফার্স্ট যেটা বললাম কি, জীবনযাত্রার কৌশলের অভাব, 2 নম্বর সম্পদ আহরণে অসমর্থ, নেক্সট নিরাপত্তার অভাববোধ ও হতাশা, আর কি সামাজিক সম্পর্ক রাখার অক্ষমতা। এই অক্ষমতার কারণটা কি, অভাবজনিত কারণ, তার জন্য সম্পর্ক রাখাটা অসুবিধা হয়ে উঠেছে। তাহলে আমরা দারিদ্র কাকে বলে, দারিদ্রের প্রকারভেদ, দারিদ্রের উপাদান, দারিদ্রের মাত্রা, এত কিছু জেনে নিলাম। এবার আসছে কি কজেজ অফ পভার্টি। কজেজ অফ পভার্টি, দারিদ্রের কারণ সমূহ, দারিদ্রের কারণগুলো। দারিদ্রের কারণ, বর্তমানে দারিদ্রের একটা কারণটা কি বলবো, কর্মদক্ষতার অভাব। কর্মহীন মানুষ, আমি প্রথমেই বললাম যে মানুষ উপার্জন করতে পারে তার কোনোদিন দারিদ্রতা আসবে না। তাহলে কর্মক্ষমতার অভাব বা কি নিজের মধ্যে চেতনার অভাব, অর্থাৎ অন্তর্নিহিত প্রেরণা অভাব, যার জন্য সে কিন্তু কি হচ্ছে, বেকারত্ব লাভ করছে, বেকারত্ব থেকে দারিদ্রতা লাভ করছে। এই কারণগুলি 3টি কারণ আমরা ভাগ করব। একটা হচ্ছে কি ব্যক্তি কেন্দ্রিক, 2 নম্বর হচ্ছে সামাজিক, 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক। সামাজিক কাঠামো, অর্থনৈতিক কাঠামো আর
আর কি সংস্কৃতিজনিত, সংস্কৃতি, সংস্কৃতি বা উপসংস্কৃতি। সামাজিক কাঠামোটা কি? প্রথমে আসছে ব্যক্তিকেন্দ্রিক। ব্যক্তিকেন্দ্রিক যেটা হচ্ছে কি, ব্যক্তিকেন্দ্রিক কি বিভিন্ন বিষয় ব্যক্তির অসামর্থ্য হিসাবে পরিগণিত হয়। ব্যক্তির সাফল্য ও ব্যর্থতা, ব্যক্তির ত্রুটি, বুদ্ধিহীনতা, অদক্ষতা, উদ্যোগহীনতা। তাহলে ব্যক্তিকেন্দ্রিক কি কি হতে পারে? ব্যক্তিকেন্দ্রিক মধ্যে তাদের মধ্যে কি সাফল্য ও ব্যর্থতা। আমি কাজে নিযুক্ত হয়েছিলাম কিন্তু যথাযোগ্য কাজে মনোনিবেশ করতে পারিনি, বা তার সেখানে কাজের মধ্যে থেকে আমি যথেষ্ট সাফল্য লাভ করতে পারিনি, যার জন্য কি হতাশা হয়ে বাড়ি ফিরে গেলাম। তাহলে নিজস্ব একটা অক্ষমতা, এটা আমি সেই কাজের জন্য কি উপযুক্ত হতে পারলাম না, সেই কর্মে নিযুক্ত হতে পারলাম না, যার জন্য কি এটা আমার নিজস্ব প্রবলেম, নিজস্ব সমস্যা, নিজস্ব ত্রুটি। আর কি যে কোনো কাজের জন্য উপযুক্ত হতে গেলে কি হয়, শিক্ষার প্রয়োজন আছে। নিজস্ব একটা কাজ, তো একটা রুল, যে কোনো কাজ পেশা নিজেকে নিযুক্ত করবো, তার একটা রুল থাকে, তার একটা নিয়ম থাকে, তার একটা সবকিছু পরিকল্পনা মাফিক থাকে। তারপরেও নিজস্ব একটা কি থাকে, নিজস্বতা, অর্থাৎ নিজস্ব কিছু থাকবে, অর্থাৎ বুদ্ধি। এই বুদ্ধি যদি না থাকে তাহলে কিন্তু আমি সেই কাজের জন্য অযোগ্য। বুদ্ধিহীনতা, নিজস্ব ক্রিয়েটিভ পাওয়ার, আমি স্কিলফুল নই, আমি সৃষ্টি করতে পারি না। কথায় আছে যার দৃষ্টি যেমন তার সৃষ্টি তেমন। তাহলে আমি সৃষ্টি করতে পারলাম না, আমি নতুনত্ব আনতে পারলাম না। আমি এই কাজের জন্য অনেকে নিযুক্ত, সেই কাজের মধ্যে যে যেরকম তার পারফরমেন্স দেখাচ্ছে, যার যেরকম দক্ষতা রয়েছে, সে সেটা ফুটিয়ে তুলেছে, তবেই তো সে সেই কাজের জন্য নিযুক্ত হতে পেরেছে, সেই কাজটাকে জন্য আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে। আর কি আমার উদ্যোগ, আমি ব্যর্থ হয়ে ফিরে এলাম, আমার উদ্যোগ হারিয়ে গেল। ওইটা হারালে তো চলবে না, আরো উদ্যোগকে বাড়াতে, আমি আরো সামনের দিকে এগোবো। এটা হচ্ছে কি ব্যক্তিগত কারণ। ব্যক্তিগত কারণের জন্য আমরা কি করছি, নিজেকে কোনো কাজে নিযুক্ত হলাম, সেখান থেকে নিজেকে ব্যাক ফুটে পিছিয়ে গেলাম। এরপরে আসছে কি সংস্কৃতি, সামাজিক। সামাজিক দিক থেকে একজন এক শ্রেণীর লোক সব আছে, তারা উঁচু তো উঁচু, আরো উঁচু হয়ে যাচ্ছে, ধনী তো ধনী, আরো ধনী হচ্ছে, সর্বোচ্চ স্তরে পৌঁছে যাচ্ছে, হিমালয়ের চূড়া পর্যন্ত। আর যে গরিব তো গরিব, সে আরো নিম্ন জায়গায় পৌঁছে যাচ্ছে। এই যে সামাজিক পরিকাঠামো, যে আর আছে তো আছে, যার নেই তো নেই, এই পরিকাঠামোটা কিন্তু চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। যার জন্য গরিব তো গরিব অবস্থায় আছে, ধনী তো ধনী অবস্থায় রয়েছে, এটা কিন্তু পরিবর্তন করতে হবে। তারপর আছে কি অর্থনৈতিক, বিভিন্ন রকম প্রকল্প চালু করতে হয়। সেই প্রকল্প থেকে, অর্থাৎ আর্থিক অনুদান, আর্থিক ব্যবস্থা, আমার জমি নেই, অর্থ নেই, আমি কি করব? তাহলে সেই জায়গায় বেশিরভাগ শ্রেণী, অর্থাৎ যারা একবারে সর্বোচ্চ লো কাস্ট অবস্থায় রয়েছে, তাদের কিন্তু অর্থও থাকে না, জমিও থাকে না। তাহলে সেই জায়গাটা অর্থনৈতিক দিক থেকে ব্যবস্থা নিতে হয়, তাদের পরিকল্পনা যদি ব্যবস্থা, এটা একটা কারণ, দারিদ্র্যের এটা একটা কারণ। আর কি হচ্ছে সংস্কৃতি, অর্থাৎ বর্তমানকার অতীত থেকেই দেখতে পাচ্ছি গরিবদের একটা জীবন দর্শন আলাদা। তাদের একটা মূল্যবোধ, তাদের জীবন দর্শনের প্রধান হচ্ছে মূল্যবোধ, অর্থাৎ মানসিকতাটা তাদের একটা পরিবর্তনের মধ্যে একটা আলাদা হবে। পরিবর্তন, সব রকমের প্রচেষ্টা, তাদের যে মূল্যবোধ, তাদের যে জীবন দর্শন,
আমরা সরকার থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করি, বিভিন্ন ব্যবস্থা নিই যে লোক সংখ্যা বৃদ্ধি, এটা সমাজের পক্ষে ক্ষতিকর, সমাজ থেকে রাজ্যে দেশে সবার জায়গাটাই ক্ষতিকর। কেন উপযুক্ত সরকারের পক্ষে সম্ভব নয় প্রত্যেক সে জন্ম নিবন্ধন করছে মানে তার জন্য কর্মনিযুক্ত কর্মের ব্যবস্থাটা সরকার করে দেবে। কোনো সরকারি সংস্থা হতে পারে, বেসরকারি সংস্থা, তাকে তাহলে সেই জন্মগ্রহণ করেছে মানে তাকে নিজেকে ব্যবস্থাও হতে হবে, সে যখন উপার্জনশীল হবে। আর সর্বোপরি তাকে ভাবতে হবে তার পরিবার, অর্থাৎ তার পিতামাতা, যে আমি এই সন্তানকে জন্ম দেব, তার মানে তার জন্য উপযুক্ত পরিকাঠামো আমাকে তৈরি করে দিতে হবে, তার চেষ্টা থাকবে, আর আমার সন্তান আমাকে ব্যবস্থা করবে। কিন্তু সেটা যদি আমি না পাই, তাহলে আমি শুধু সন্তান উৎপাদন করে যাব। এটা কিন্তু এই যে একটা সরকারি দিক থেকে বিভিন্ন রকম ডাক্তারি ব্যবস্থা হোক, বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়, তাদের মধ্যে একটা গরিবদের মধ্যে জীবন দর্শনটা কিন্তু চেষ্টার বিফল। সেই চেঞ্জটা কিন্তু করতে হবে। অত চেষ্টা প্রচেষ্টা সবই কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের জীবন দর্শনটায়, তাদের সংস্কৃতি, তাদের কুসংস্কার চরিত্র, গোড়ামি ভাব, শিক্ষার অভাব, এগুলো কিন্তু করতে হবে। তাই দারিদ্রতার কারণগুলো কিন্তু এগুলো রয়েছে। আমি কিন্তু তোমাদের দারিদ্রতা যখন বললাম, তার কারণ বলতে গিয়ে তার ব্যবস্থাটাও বলি, উপযুক্ত ব্যবস্থা কি করতে হবে। প্রথমে যেটা আমি বলেছিলাম ব্যক্তিকেন্দ্রিক, তারপর বললাম সামাজিক, অর্থনৈতিক, সংস্কৃতি, এগুলো হচ্ছে মূল কারণ। এই কারণগুলো থেকেও আরো যে কারণ হচ্ছে জনসংখ্যার হার বৃদ্ধি, শিক্ষার অভাব, স্বাস্থ্য পুষ্টির অভাব, তারপরে হচ্ছে কি কৃষি ও শিল্পে নিম্ন উৎপাদন। কৃষিতে উৎপাদন নেই, খাদ্যের অভাব। শিল্প নেই, কর্মের অভাব, যার জন্য কি হচ্ছে বেকারত্ব থেকে দাঁড়িয়ে। তাহলে আর যেটা বলেছিলাম অর্থ সম্পদের বন্টন ব্যবস্থা, সেটাও একটা কারণ দাঁড়িয়ে গেছে। এবার আসছে কি আমাদের দারিদ্র দূরীকরণের উপায়গুলি কি। দারিদ্র দূরীকরণ করতে গেলে কি কি আমাদের পদক্ষেপ নিতে হবে। দারিদ্রতা দূরীকরণ, দারিদ্র দূরীকরণ কি পদক্ষেপ নেব, এটা আমরা বলেছি তোমাকে প্রথম শুরু থেকেই বলেছি যে তার কারণ যদি রয়েছে দূরীকরণ। ভূমি সংস্কার করতে হবে, শিল্প উৎপাদন করতে হবে, নিজের কুসংস্কারাচ্ছন্ন এগুলোর ব্যবস্থা নিতে হবে, নিরাপত্তার ব্যবস্থা নিতে হবে, শিল্প তৈরি করতে হবে, জাতীয় ঋণ ব্যবস্থা করতে হবে, সরকারি বেসরকারি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে হবে, প্রভৃতি উপায় দূরীকরণ। আজকে আমরা দারিদ্রতাটা জানলাম। নেক্সট ক্লাসে আমরা পড়বো কি জনসংখ্যা বিস্ফোরণ, পপুলেশন এক্সপ্লোশন, এটাও এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যাই হোক, এই পর্যন্ত আমরা পড়ে নিলাম, কি কি কোশ্চেন আমি আলোচনা করলাম। আজ তাহলে এই পর্যন্ত, দ্যাটস অল।